এদিকে আজ ইসলামপুরের সভা থেকে বিজেপিকেই নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলেছেন যে মুর্শিদাবাদের এই অশান্তি পূর্ব পরিকল্পিত। শুনুন। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে। কে অধিকার দিয়েছে? মা দুর্গা এই অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল। আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে। রাম তো নিজের চোখ দিয়েছিল, মা দুর্গাকে দিতে গিয়েছিল, আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন। 19 জন আহত হয়েছে, 80 আহত হয়েছে। আমার কাছে ছবি আছে। অ্যাটাক করলেন আপনারা, মারলেন আপনারা, করে ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপির এমএলএ কে মেরেছে, কিন্তু এই ছেলেরা কমপ্লেন করেছে বিজেপির এমএলএ কে অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেফতার করা হবে না? ডিআইজি কে চেঞ্জ করেছিল কেন? আগের দিন কোনো প্রয়োজন ছিল? কথা বলবো এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি মুর্শিদাবাদের এই ঘটনার জন্য বিজেপির চক্রান্ত বলছেন, বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন। দেখুন, মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে বলবেন এটাই প্রত্যাশিত। মুখ্যমন্ত্রী হতাশা এবং আতঙ্ক থেকে এ ধরনের কথা বলছেন। মুখ্যমন্ত্রী যে ভাষায় বক্তৃতা করছেন তার সঙ্গে 1946 সালের আগে সুরাবর্দী যে ভাষা বাংলায় বক্তৃতা করত তার সঙ্গে কোথাও কোনো পার্থক্য নেই। আমার মনে হয় না ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী স্বাধীন হবার পরে দেশের এ ধরনের বক্তব্য রেখেছেন যে রামনবমীর দিনটা হচ্ছে দাঙ্গার দিন, এবং যদি কেউ গালিগালাজ করে, গালিগালাজ মানে কেউ যদি জয় শ্রীরাম ধ্বনি দেয়, তাহলে সরাসরি আপনারা আল্লাহর নাম করে শান্তির দোয়া করুন। এই বিভাজনের বার্তা বিভিন্ন ধরনের উস্কানি এবং প্ররোচনা দিয়ে দিয়েছে, যেখানে রাম ভক্তরা সংখ্যায় কম আছেন। আজকে রেজিনগরে ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছেছে যে রামের দেশে, রামের জন্মদিনে রামের মিছিলের ওপরে তারা বোমা ছুড়লো, তারা ইট ছুড়লো। আর পুলিশের ভূমিকাটা কি সেটা আমরা ভিডিও ফুটেজ দিয়ে সাংবাদিক সম্মেলন করে আপনাদের দেখিয়েছি, তাও সেন্সার্ড, পুরো র ভিডিও নয়। যদি পুরোটা দেখানো যায় তাহলে সমাজের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হবে। সেটা নিশ্চয়ই খুব একটা দায়িত্ব বোধের কাজ হবে না বলে আমরা সেটা করছি না। আর আমাদের সংবাদ মাধ্যমের কাছেও প্রশ্ন, আপনাদেরও বিভিন্ন সাংবাদিকরা জেলার ছেলে মেয়ে আছেন, তারা কাজ করছেন। আজকে তাদের পরিবার কি সুরক্ষিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গ কি আবার একটা বিভাজন দেখবে? পশ্চিমবঙ্গের মধ্যে কি আরেকটা নতুন করে বাংলাদেশ তৈরি হবে? আর অধীর চৌধুরীর কথা বলছেন, ওই এলাকায় গত 4 দিন ধরে শিবের গাজন নিয়ে উত্তেজনা ছিল। অধীর চৌধুরী প্ররোচনামূলক বক্তব্য রেখেছেন। অধীর চৌধুরীর বক্তব্যের ফুটেজ আমাদের কাছে আছে। সেই বক্তব্য আর যাই হোক কোনো মধ্যপন্থার বক্তব্য নয়, কোনো সমন্বয়ের বক্তব্য নয়, বা সম্পূর্ণ বিভাজন ধর্মী বক্তব্য, এবং সেটাও এক ধরনের মৌলবাদের কাছে আত্মসমর্পণ করবার বক্তব্য। এবং এই সামগ্রিক সব পরিস্থিতি দিদি এবং দিদির ভাই মিলে যা তৈরি করেছেন তারই পরিণতি হয়েছে রেজিনগরে। অধীর চৌধুরী তার ব্লক ভোট ধরে রাখবার জন্য এক ধরনের বক্তৃতা দিয়ে পরবর্তীকালে হঠাৎ যারা আক্রান্ত হয়েছেন তার কারণে তাদের দেখতে গিয়েছিলেন বহরমপুর হসপিটালে রাত্রি 11টার সময়। তিনি সাংসদ, তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। বহরমপুরের একটা সময় তিনি বেতাজ বাদশাহ ছিলেন, যদিও তৃণমূল তাকে গত মিউনিসিপ্যালিটি নির্বাচনে তারই শারীরিক নিগ্রহ করেছে, গায়ে হাত দিয়েছিল, বিজেপি তার প্রতিবাদ করেছে। কিন্তু উনি সেখানে যাবেন তো স্বাভাবিকভাবেই যারা বাড়ির ছোট ছোট শিশু বোমার স্প্লিন্টারে আহত হয়ে সেখানে আছে, যেখানে অপারেশন চলছে, তারা দেখে তো নিশ্চয়ই পুষ্পবৃষ্টি করবে না, তারা গো ব্যাক স্লোগান দিয়েছে। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদের সঙ্গে।